This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত পাক সীমান্তে উত্তেজনা। ঠিক এই পরিস্থিতিতে রাশিয়া সফর বাতিল করলেন রাজনাথ সিং। আমাদের সহকর্মী শান্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, একটু বিস্তারিত জানবো যে এই যে সীমান্তে উত্তেজনার পরিস্থিতি, তার মধ্যে দিয়েই রাজনাথ সিং তিনি রাশিয়া সফর বাতিল করলেন কেন? দেখো, রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রতিনিধি হিসাবে রাজনাথ সিং এর রাশিয়ায় উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পেহেলগাঁওর ঘটনা নিয়ে তিনি যেহেতু বারবার করে প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠক হচ্ছে এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেই কারণে তার দেশে থাকা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেছেন রাজনাথ সিং। এই অবস্থায় দাঁড়িয়ে তিনি মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নেওয়ার পরে এবং প্রধানমন্ত্রীর নির্দেশ মতোই প্রতিরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে তিনি রাশিয়া পাঠাচ্ছেন এবং তিনি নিজের দেশে থেকে যাচ্ছেন, তিনি রাশিয়া যাচ্ছেন না। স্বাভাবিকভাবেই কখন ভারতের তরফে প্রত্যাঘাত করা হয় সে ব্যাপারে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হবে বা এই ব্যাপারে আরো বেশি কৌশল অবলম্বন করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী ভারতে থাকাটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় তিনি রাশিয়া সফর বাতিল করলেন। একদমই, অনেক ধন্যবাদ শান্ত। দেখুন, ভারত পাকিস্তানের যুদ্ধ সেটা যদি শুরু হয়ে যায়, সেটা কতদিন ধরে গড়াতে পারে কি মনে হয় আপনাদের? কারণ পাক সেনার সেই ভাড়ারে থাকা অনেকগুলো অস্ত্রই সেগুলো তো রয়েছে মানধাতার আমলের, কিংবা ধরুন একেবারেই বাতিল হয়ে যাওয়ার পথে। ভারত তো কম করে হলেও ধরুন 37 দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু পাকিস্তান 10 দিনও টিকতে পারবে তো? তাহলে এত যুদ্ধ হুঙ্কার কেন? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে এখন বিশ্বের 145টি দেশের মধ্যে ভারত চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি। পাকিস্তান প্রথম 10-এ নেই, তাদের স্থান হয়েছে 12 নম্বরে। স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা তিন দিক থেকেই ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছে পাকিস্তান। স্থলসেনার কথা যদি বলা যায় তাহলে ভারতের সক্রিয় সৈনিকের সংখ্যা 14.5 লক্ষেরও বেশি। সেখানে পাক বাহিনীতে সেনার সংখ্যা মেরে কেটে 7.5 লক্ষ। পদাতিক বাহিনীর সবচেয়ে বড় শক্তি ব্যাটল ট্যাঙ্ক ও কামান। অত্যাধুনিক ট্যাঙ্ক ও কামানের সংখ্যাতেও ভারতীয় সেনার চেয়ে অনেক পিছিয়ে পাক সেনা। ভারতের হাতে রয়েছে পিনাক রকেট লঞ্চার, যা থেকে 44 সেকেন্ডে 72টা রকেট ছোড়া যায়। পাকিস্তানে রকেট লঞ্চার বলতে রয়েছে এক ফতেহ, যা কিনা পিনাকের চেয়ে অনেক কমজোরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাক কিনতে ভারতের কাছে দরবার করছে বিভিন্ন দেশ। সেখানে ফতেহের কোনো খদ্দের নেই। এবার আসা যাক নৌবাহিনীর কথায়। সেখানে আরও পিছিয়ে পাকিস্তান। পাকিস্তান নৌবাহিনীর চেয়ে দ্বিগুণেরও বেশি যুদ্ধজাহাজ আছে ইন্ডিয়ান নেভির হাতে। ডুবোজাহাজের ক্ষেত্রেও একই ব্যাপার। আমাদের 18, ওদের 8। ভারতের আছে 2টো বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য। পাকিস্তানের হাত খালি। পরমাণু শক্তি চালিত সাবমেরিন আমাদের আছে 3টে, আইএনএস আরিহান্ত, আরিঘাত ও আরিদমন। পাকিস্তান এখনো নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করতে পারেনি। 71-এর যুদ্ধে ভারতীয় নৌসেনার পরাক্রমে ছারখার হয়ে গিয়েছিল করাচি বন্দর। ভারতের সঙ্গে টক্কর নেওয়ার আগে পাকিস্তানের নৌসেনা কর্তারা সেই ইতিহাস মনে রাখলে ভালো করবেন। এবার আসা যাক বায়ুসেনার কথায়। এক্ষেত্রে পাকিস্তানের অবস্থা তুলনায় কিছুটা ভালো। ভারতের হাতে আছে রাফাল, সুখোইয়ের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান। পাকিস্তানের F-16 কিংবা JF-17ও আধুনিক প্রযুক্তির বিমান। যদিও আমেরিকার দেওয়া শর্ত অনুযায়ী ভারতের বিরুদ্ধে মার্কিন F-16 ব্যবহার করতে পারবে না পাকিস্তান। মোট যুদ্ধ বিমান এবং কমব্যাট হেলিকপ্টারের কথা যদি বলা যায় তাহলে অবশ্য ভারতের সঙ্গে তুলনাতেই আসবে না পাক বায়ুসেনা।
আকাশ যুদ্ধে এখন শুধু বিমান নয়, শক্তিশালী মিসাইল যে কোনো দেশের ভরসা, কারণ মিসাইলে বিমানের মতো পাইলটের জীবনের ঝুঁকি থাকে না। ভারতের হাতে রয়েছে অগ্নি, প্রলয়, পৃথ্বী, সূর্যের মতো স্বল্প থেকে দূরপাল্লার শক্তিশালী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের শাহিন, বাবর, গজনভি, আবদালি সবই স্বল্প মাঝারি পাল্লার আর তুলনায় কমজোরি। শব্দের চেয়েও বেশি গতির হাইপারসনিক মিসাইল ব্রহ্মস ভারতীয় সেনার ভাড়ারে থাকা ব্রহ্মাস্ত্র। পাক সেনা এখনো হাইপারসনিক ওয়েপন হাতে নিয়ে দেখেনি। মিসাইল ছোড়ার মতো অন্যের মিসাইল আটকানোতেও ভারতের পাল্লা ভারী। আমাদের আছে দুনিয়ার সেরা এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়ার তৈরি S-400। পাকিস্তান চীনের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যার থেকে অনেক এগিয়ে রুশি S-400। আর যেটা বলতেই হবে সেটা হলো পরমাণু অস্ত্র, যা নিয়ে ভারতকে ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক সরকার। পরমাণু অস্ত্রের সংখ্যায় ভারত ও পাকিস্তান মোটামুটি সমান, আমাদের 180, ওদের 174। যুদ্ধ শুরু হলে ভাড়ারে আগে থেকে মজুদ থাকা গোলাগুলির হিসেবে ভারত কম করেও টানা 37 দিন লড়াই চালিয়ে যেতে পারবে। রিপোর্ট বলছে পাকিস্তানের 17 দিনের বেশি যুদ্ধ টানার ক্ষমতা নেই। ভারতের ইয়ারলি ডিফেন্স বাজেটও পাকিস্তানের চেয়ে প্রায় 7 গুণ বেশি। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কোনো যুদ্ধে আমাদের সঙ্গে এঁটে উঠতে পারেনি পাকিস্তান। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে তারা ফের হাস্যকর হুঙ্কার দেওয়া শুরু করেছে। যুদ্ধ হলে পরাজয় নিশ্চিত, এটা জেনেই কি এই আস্ফালন? রাওয়ালপিন্ডির বড় কর্তাদের আচরণ সেই শূন্য কলসির প্রবাদটাকেই মনে করিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গোয়ার শিরগাঁও মন্দির, সেখানে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু ঘটল 6 জনের, আহত 50 জন পুণ্যার্থী। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, গোয়ার শিরগাঁও মন্দির অত্যন্ত প্রসিদ্ধ মন্দির, কি করে এই 6 জনের মৃত্যু ঘটলো? দেখো, উত্তর গোয়া শ্রীগাঁওতে এই লাইরাই মন্দির, মূলত যেটা জানা যাচ্ছে উত্তর গোয়া পুলিশ সূত্রে, যে মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে প্রচুর ভক্তরা এই মন্দিরে এই বার্ষিক উৎসবে ভিড় করেন। সেই মতোই এবারও ভিড় করেছিলেন এবং এরপরই কিন্তু যখন পুজো শুরু হয় এবং পুজো শুরু হবার পরই ভিড়ের চাপে পদপিষ্ট হবার ঘটনা ঘটেছে। তাতে 6 জনের মৃত্যু হচ্ছে এখনো পর্যন্ত এবং 49 জনের মতো গুরুতর জখম হচ্ছে, যাদের মধ্যে 12 থেকে 14 জনের জখম গুরুতর বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই মন্দিরে পুজো হলেও সেখানে ভক্তদের প্রবেশ এবং নিয়ন্ত্রিত করা হয়েছে এবং পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হচ্ছে বলে উত্তর গোয়া পুলিশ সূত্রের খবর। বেশ বেশ, অনেক ধন্যবাদ সায়ন্ত, নজর রাখো।